আজ শেয়ার করব সিমের ভিন্ন পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুই খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি 250 গ্রাম সিম নিয়েছি। এবার প্রত্যেকটা সিমের দুই পাশের মুখের দিকটা কেটে নিয়ে যে শির থাকে সেটাকে ফেলে দিয়ে ফিরে এসেছি। এই যে আমি একটা হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, দুই পাশের মুখের দিকটা কেটে নিয়েছি আর দুই ধারের যে একটা শক্ত শির থাকে সেটা ফেলে দিয়েছি। সিমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর জল থেকে তুলে রেখেছি। এরপর ওভেনে আমি একটা বড় পাত্র বসিয়ে তাতে জল দিয়ে হালকা আগে জলটা গরম করে নিয়েছি। এবার গরম জলের মধ্যে সিমগুলোকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। রেসিপিটা একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি করব, তবে স্বাদ একবার খেলে আপনারা ভুলতে পারবেন না। এইভাবে 4 থেকে 5 মিনিট মতন গ্যাসের ফ্লেম লো রেখে সিমটাকে ভালো করে ভাপিয়ে নেব। সিম এইভাবে ভাপিয়ে নিলে সিমের রান্নার পরেও কালারটা এত সুন্দর থাকে, আর একটা হচ্ছে সিমে কেমন একটা গন্ধ আসে। যদি ভাপানো হয় প্রথমে তাহলে গন্ধটা থাকে না, খেতে লাগে দুর্দান্ত। সিমটাকে এমনভাবে ভাপাতে হবে যেন সিমটা বেশ হালকা একটু নরম হয়ে যায়, ঠিক সেই রকমভাবেই আপনারা ভাপাবেন। বেশি ভাপানোর কোনো রকম দরকার নেই, তাহলে সিম গলে যাবে। দেখা যাচ্ছে কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। সিমটাকে এবার নাবিয়ে নিয়ে একটা ঝাঁঝরির সাহায্যে সিমগুলোকে জলের থেকে তুলে ছেঁকে একটা পাত্রে রেখে দেব ঠান্ডা হবার জন্য। সিম ঠান্ডা হোক, অন্যদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে ভালো করে ভেজে নেব। হালকা লঙ্কাটা প্রথমে একটু ভাজা হলে পরে দেব ঝালের জন্য বেশ কতগুলো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা এই পর্যায়ে ব্যবহার করবেন। এখানে গোটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। আর এইভাবে তেলের মধ্যে কাঁচা লঙ্কা ভাজলে পরে দারুণ একটা গন্ধ আসে। দেখা যাচ্ছে লঙ্কাটা ভাজা হচ্ছে, লঙ্কাটা চারদিকে যেন ছিটে না যায় ফেটে, সেই কারণে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা দেওয়ার জন্য লঙ্কাটা চারদিকে ফাটবে না। এবার তেলের থেকে শুকনো লঙ্কা দুটো আর কাঁচা লঙ্কা সবগুলোই তুলে একটা প্লেটে রেখে দেব। তেলের মধ্যে এবার ফোড়ন দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। লঙ্কাগুলো তুলে নিয়েছি আর ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে যেহেতু আগে লবণ দিয়েছিলাম সেই কারণে আর এখন লবণটা ব্যবহার করলাম না। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় তেল কিন্তু বেশি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। যতটুকু পেঁয়াজ ভাজার জন্য তেলের দরকার ঠিক ততটুকুই তেল ব্যবহার করবেন। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে যাবে ভেজে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া টমেটো। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন লাল লালভাবে ভাজা হয়, কারণ পেঁয়াজটা যত লাল লাল করে ভাজা হবে ততই রেসিপির টেস্টটা টেস্টি হবে। দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কত সুন্দরভাবে লাল লাল হয়েছে। এবার ওই যে দিয়ে দিলাম টমেটোগুলো ভালো করে। এবার টমেটোটা দেওয়ার পরে তো পেঁয়াজটা নরম হয়ে যাবে। টমেটো ও পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেলটাও সম্পূর্ণটাই এর মধ্যে টেনে গেছে। এগুলোকে তুলে নেব আর ওই কড়াইতে দিয়ে দেব সাদা তিল। এইখানে আমি বড় চামচের 3 চা চামচ সাদা তিল ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে তিলটাকে হালকা করে ভেজে নেব। এইভাবে যদি তিলটা হালকা করে ভেজে তারপরে রেসিপিটা তৈরি করা হয় এত টেস্টি হয়, রেসিপিটা স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। কোন মশলার সাথে আমি কোন মশলা ব্যবহার করছি সেটা যদি স্কিপ হয়ে যায় তাহলে রেসিপিটা পারফেক্ট তৈরি হবে না।
তিলটা ভেজে নেওয়া হয়ে গেল। এবার তিলটাকে সম্পূর্ণ কড়াই থেকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তিল তো গরম রয়েছে, এটা ঠান্ডা হোক। অন্যদিকে গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তারপরে ওই যে সিমগুলো ভাপিয়ে রেখেছিলাম, সেই ভাপিয়ে নেওয়া সিমগুলোকে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে লবণটা দেওয়ার কারণ হচ্ছে এই পর্যায়ে যদি সিমটা দিতাম তাহলে চারদিকে তেলটা ছিটত, আর লবণটা দেওয়ার ফলে কোনো রকম তেল চারদিকে ছিটবে না। সিমটাকে ভালো করে ভেজে নেব। সিম যেহেতু আগে ভাপানো আছে জলে, সেই কারণে তেল একদমই বেশি টানবে না। সামান্য তেলেই খুব সুন্দরভাবে সিমটা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে সিমগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম লোতে আছে, সিম ভাজা হতে থাক। অন্যদিকে মিক্সিং জারের মধ্যে যে তিলটা দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা সর্ষে। এখানে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 2 চা চামচ পোস্ত। জল ছাড়াই এই সাদা তিল, সর্ষে আর পোস্ত আগে শুকনো অবস্থাতেই পেস্ট করে নেব। এতে কি হয়, খুব তাড়াতাড়ি পোস্তটা পেস্ট হয়ে যায়। ভাজাটাকে আর একটু উল্টে দেওয়া হলো। শুকনো শুকনোই ঘুরিয়ে নিয়েছি, দেখাই যাচ্ছে যে সব কিছু ভালো মতন পেস্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, সেই লঙ্কা আর জল দিয়ে পেস্ট করে নেব। সিমের 2 পিঠই খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম নরম তুলোর মতন। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টিফিন বক্স। এর মধ্যে ওই যে সর্ষে, পোস্ত আর সাদা তিল, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেব পেঁয়াজ, টমেটো যে কালো জিরে দিয়ে ভেজে রেখেছি সেটা। চামচ দিয়ে ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। সিমের তো অনেক রেসিপি তৈরি করেছেন, আমি রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। স্বাদের জন্য দিয়ে দেওয়া হলো লবণ। আর দেব ওই সিমগুলো যে ভেজে রেখেছিলাম, সেই সিমগুলো সুন্দরভাবে একটু সাজিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সমস্ত সিমগুলো দেওয়া হয়ে গেছে। এরপর মশলার সাথে সিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে সিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এতে কি হবে, সিমগুলোর ভেতরে মশলাটা যাবে। আর এই রেসিপিতে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করবেন না। এই যে মশলার মধ্যে যতটুকু জল আছে, এই জল দিয়েই রেসিপিটা তৈরি হয়ে যাবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পরে মশলার সাথে সিমটা আরও একবার ভালো করে মিশিয়ে নেব। দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। আগে তো ভাজার সময় অল্প করে তেল দেওয়া হয়েছে। আর এইখানে আমি যে আগের থেকে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, সেইগুলোকে হাত দিয়ে ভেঙে বেশ গুঁড়ো গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দেব। অবশ্যই কাঁচা সর্ষের তেল, আর এইভাবে লঙ্কাটা ভেজে ভেঙে চুরে দেবেন। তারপর রেসিপিটা খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। আর কোনো কিছু মশলা এর মধ্যে ব্যবহার করব না। এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে একটা প্রেশার কুকার নিয়েছি। গ্যাসের ওভেনে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি জল। আর জলের মধ্যে এবার আস্তে করে টিফিন বক্সটা দিয়ে দেব, কোনো রকম স্ট্যান্ডের দরকার নেই। ঠিক এইভাবে আস্তে করে টিফিন বক্সটা প্রেশার কুকারের মধ্যে ভরে তারপর মুখটা আটকে দেব। আটকে দেওয়ার পরে গ্যাসের ওভেনটা ধরিয়ে 2টো সিটি দেবেন হাই ফ্লেম করে, তাহলেই একদম রেসিপি তৈরি হয়ে যাবে। কোনো রকম ঘন্টা ধরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভাপানোর দরকার নেই। যদি হাতে সময় থাকে তাহলে ভাপাতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে যদি সিটিটা 2টো দিয়ে নিতে পারেন তাহলে চট জলদি রেসিপি তৈরি হয়ে যাবে। গ্যাস ধরিয়ে এবার প্রেশার কুকারটা বসিয়ে দেওয়া হলো।
গ্যাসের ফ্লেম হাই করে 2টো সিটি দেব। যতটুকু জল দিয়েছি এতেই পারফেক্টভাবে সিমটা ভাপানো হয়ে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা সিটি পড়লো আর একটা সিটি পড়লে গ্যাস অফ করে দেব। তারপরে ঠিক এইভাবে দমে থাকবে। এই যে ভেতরের গরমটা থাকবে এতেই সিমের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। প্রেসার কুকারটাকে গ্যাসের থেকে নামিয়ে নিচে রেখে দিলাম। 10-15 মিনিট বাদে যখন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে ঠিক তখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে এবার আস্তে করে টিফিন কারিটা ভেতর থেকে বার করে নিয়ে আসবো। টিফিন বক্সটা যেহেতু একদম ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। এই মশলাটা এতই টেস্টি হয় খেতে সিমও লাগবে না, শুধুমাত্র এই মশলা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন। এবার চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। শীতের শুরুই হোক বা শেষে একঘেয়েমি পালং শাক খেতে খেতে যদি আর ভালো না লাগে এই রেসিপিটি ট্রাই করুন। কচি পালং হোক বা শিশালা, একবার খেলে পালং শাক দেখলেই এই রেসিপিটাই তৈরি করতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে একদম যে কচি পালং সেই পালং শাকটাই নিয়েছি। এবার শাকের গোড়াগুলো কেটে বাদ দিয়ে তারপর শাকগুলো বেশ বড় বড় করে কেটে নেব। যেহেতু কচি পালং সেই কারণে একদম দিতে দিতেই কড়াইতে গলে যাবে। শাকটা বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবার এগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। পালং শাক 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপরে ঝাঁকির মধ্যে রেখেছি, জলটা ঝরে যাবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এটা আপনারা সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। শাকের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি ব্যবহার করতে হবে। পেঁয়াজটা তেলের মধ্যে একদম বেশিক্ষণ ভাজার দরকার নেই। একটু তেলের মধ্যে 1.5 থেকে 2 মিনিট মতো নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। আলু ভাজার সাথে সাথে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আলুগুলোকে ভাজতে হবে। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতে প্রায় 50%-এর উপরে সিদ্ধ হয়ে যায়। আলু কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আলুর গায়ে বেশ একটা কালার চলে এসছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব বড় বড় করে কেটে নেওয়া বেগুন। বেগুন যেহেতু একদম অল্পতেই সিদ্ধ হয়ে যায় সেই কারণে বেগুনটা একটু বড় করে দিয়েছি। আলুর সাথে বেগুনটা ভাজা হতে হতে আলুটা সম্পূর্ণই সিদ্ধ হয়ে যাবে। পালং শাক তো অনেক রকমভাবে খেয়েছেন, একদিনের জন্য হলো এইভাবে খেয়ে দেখবেন। এত টেস্টি হয় খেতে যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ তো প্রথমেই ব্যবহার করেছি, পরে যদি লাগে তাহলে চেক করে দিয়ে দেব।
এইভাবেই এবার আলু আর বেগুন ভাজা হতে থাক। আলু বেগুন ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্ট একসাথেই করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে এবার গ্যাসের ফ্লেম তো লোতেই থাকবে। সুন্দরভাবে ভাজা হতে হতে আদা ও রসুনও ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ আসবে। এটা ভাজা হতে থাক। অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ সাদা জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন চটপট করে ফুটতে শুরু করেছে তখনই গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। আর এইভাবে এই সাদা জিরে আর কালো জিরে ব্যবহার করে রান্নাটা করে দেখবেন। গ্যাস অফ করে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। অন্যদিকে বেগুন আর আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। পালং শাকটা তো দেওয়া মাত্রই একদম গলে যাবে, আর বেগুন আর আলু তো ভাজাই আছে, সেই কারণে রেসিপিটি তৈরি হতে একদমই বেশি সময় লাগবে না। শাকের সাথে সব কিছু মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেম হাই করে দেব। আর শাকটা দেখা যাচ্ছে অনেকটা, যখন মজে যাবে তখন একদম অল্প হয়ে যাবে। শাকের মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে নেব। আর লবণ দেওয়ার সাথে সাথেই শাকের থেকে জল বেরোতে শুরু করবে। যতটুকু জল বেরোবে একদম রেসিপি পারফেক্ট তৈরি হয়ে যাবে। লবণটা দেওয়ার পরে আরেকটু বেঁচে ছিল শাক, সেটা সম্পূর্ণটাই দিয়ে দেওয়া হলো। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। শাকের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর কোনো রকম মশলা আমি এইখানে ব্যবহার করব না। নামমাত্র মশলা ব্যবহার করে যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়, সেটা আপনারা তৈরি করে খাওয়ার পর বুঝতে পারবেন। শাকের থেকে জল ছাড়তে শুরু করেছে। গ্যাসের ফ্লেম একদম লো বা মিডিয়াম করবেন না, হাই ফ্লেমেই থাকবে। কারণ আলু আর বেগুন সিদ্ধ আছে, আর যতটুকু জল বেরিয়েছে শাকটা হবে, সেই কারণে গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। একটু কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। আর ওইদিকে যে মশলাটা ঠান্ডা করে রেখেছিলাম, সেটা একটা থেতনির মধ্যে করে রেখে এবার হাত দিয়ে একটুখানি ঘষে দিলেই খুব সুন্দরভাবে গুঁড়োটা হয়ে যাবে। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে দিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলা। এই মশলাটা দেওয়ার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোবে। আর চেক করে দেখিয়ে দিলাম আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ মশলাটাই আমি ওপরে ছড়িয়ে দেব। তারপর শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাওয়া যাচ্ছে যে সম্পূর্ণ জল টেনে গেছে, বেশ একটা মাখা মাখা ভাব চলে এসছে। আর 1 থেকে 1.5 মিনিট মতো হলেই রেসিপি তৈরি হয়ে যাবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। আর এটা দিয়ে ভাত, রুটি, পরোটা একদম জমে যাবে। ছোট থেকে বড় সকলেই একদম চেটেপুটে খেয়ে নেবে। গ্যাস তো অফ করেই দিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক,
কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।